শিগগিরই গণহত্যার আলামত সংগ্রহে নামবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেওয়া হবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ। গণহত্যা ও নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দিতে ফ্যাসিস্টদের চেষ্টা সফল হবে না বলছেন সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচনের দাবি। সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের। প্রতিবেশী দেশের বিভ্রান্তি সম্পর্কে সচেতন থাকার আহ্বান। বছরের শেষে $400 মিলিয়ন দিচ্ছে এডিবি। বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে ইতিবাচক যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। কারো কাছে গণহত্যার তথ্য প্রমাণ থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ জানান তিনি। বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 14 আগস্ট থেকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রবিবার সকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন বাকি প্রসিকিউটররা। গণহত্যার প্রমাণ সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে গণহত্যার তথ্য প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান জানান তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযুক্তদের গ্রেফতার চাওয়া হবে বলেও জানান তিনি। আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। গণহত্যার প্রতিটি অভিযোগে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান চিফ প্রসিকিউটর। নিশ্চয়ই আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে। এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে অতীতে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী MH তামিম। ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে এবং একটি মামলা আছে যেটা এখন মিস কেস হিসাবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনও গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্টরা চাইবে গণহত্যা নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার, কিন্তু তা করতে দেওয়া হবে না। এইসব চিত্র আরও ছড়িয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আর হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেখতে চান পরিবর্তন। আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। দেশব্যাপী সফর শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার 13 সদস্যের দল নিয়ে মুন্সিগঞ্জ যায় সমন্বয়ক সার্জিস আলম। মতবিনিময় করেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে মতবিনিময় সভা করেন ছাত্র জনতার সঙ্গে। বলেন, সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আস্থার প্রতিদান দেয়ার। সার্জিস বলেন, ফ্যাসিস্টরা চাইবে নির্মম নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। একই সঙ্গে শহীদদের স্মৃতি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার।
এদিন দুপুরে চট্টগ্রাম সফরে যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আরেকটি দল। বিকেলে মতবিনিময় সভা করেন লালদিঘি মাঠে। বলেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিবর্তন দেখতে চান তারা। আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান হাসনাত। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। এর আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত। বলেন এতদিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি। আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই দাবি করে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে চলবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা ছাড়া কেউ অন্য কোনো চিন্তা করে থাকলে তা হতে দেয়া হবে না বলে দাবি গণতন্ত্র মঞ্চের নেতাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ডিআরইউতে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। সার্বভৌমত্ব সংরক্ষণে জনগণের যে ঐক্য, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আলোচনায় অংশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান বক্তারা। আর স্বৈরাচারের দোষর উল্লেখ করে জাতীয় পার্টির সমালোচনাও করেন বক্তারা। স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষের না। দেশের মানুষের নতুন অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ভারতের মোদী সরকার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্য বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। অন্তর্বর্তী সরকারের 1 মাসের সংস্কারে এখনো তেমন অগ্রগতি দেখছে না নাগরিক ঐক্য। তবে যে কোনো সংস্কারে জাতীয় ঐক্যমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি। কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই 1 মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে না যান, তাহলে কোনো জিনিস সফল হবে না। রাজনৈতিক দলগুলো নিজেদের কথা বললেও জাতির প্রয়োজনে ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকবো। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে ফিরে পেতে চায় দাবি করে বলেন, ৩৫ বছরের নিচে ৬৫% তরুণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, ভবিষ্যতে দেশের রাজনীতিতে তাদের স্থান সীমিত হয়ে যাবে। খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। এর জন্য সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি। রোববার রংপুরে নগরীর এক মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কার করে ফ্যাসিবাদদের প্রেতাত্মাদের সরিয়ে দিয়ে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তির উদ্যোগ নিয়ে উত্তরের 2 কোটি মানুষকে খরা বন্যার হাত থেকে মুক্ত করার দাবি জানান। সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সঙ্গীত নিয়ে সাবেক সেনা কর্মকর্তা আমান আজমির মন্তব্যকে জামায়াতের দলীয় মনোভাব
বলে ধরে নেওয়া যাবে না। সভা শেষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে 16 শহীদ পরিবারকে 1 লাখ টাকা করে অনুদান দেয়া হয়। ন্যূনতম সংস্কারমূলক কাজ রাষ্ট্রের সংবিধানের, নির্বাচন কমিশনের, রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে যে দুর্নীতি, দলীয়করণ, আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধে বসে আছে, ওদেরকে সরিয়ে দিয়ে একটা স্থিতিশীল, একটা স্টেবল দেশ তৈরি করে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ একটা নিউট্রাল ইলেকশন, ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবে, আমরা সহযোগিতা। যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়নের আগে দমে না যাওয়ার অঙ্গীকার করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 150 সমন্বয়ক ও ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সভায় যোগ দেয় সারা দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়া 1.5 শতাধিক শিক্ষার্থী। তবে এই সভায় ছিলেন না পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সভায় শিক্ষার্থীরাও বক্তব্য দেওয়ার সুযোগ পান। নতুন বাংলাদেশের চেহারা কেমন হবে তা জানতে চান তারা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে, সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে প্রায় 20 মিনিট কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের শহীদদের কথা স্মরণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তার। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, ছাত্রদের প্রশ্নের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানান মাহফুজ আলম। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে উপদেষ্টার মতামত তুলে ধরেন বিশেষ সহকারী। স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে সোপর্দ করতে হবে। দেশে কোনো ধরনের মব জাস্টিস এই সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বয়স 1 মাস পূর্ণ হয়েছে। সময়ের সাথে সাথে সরকারের কাছে জনগণের প্রত্যাশাও বাড়ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তী সরকার পার করেছে 1টি মাস। সময়ের সাথে সাথে এই সরকারের কাছে বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশাও।
বর্তমান আইন কমিশনকে ঢেলে সাজানো, মিডিয়ার বাকস্বাধীনতা, আন্দোলনে নিহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার মাধ্যমে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক সরকার গঠন করবে এই সরকার, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মানিকগঞ্জবাসী। আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, আমরা নির্বাচন কমিশন, আমাদের বিচার বিভাগ সহ গণমাধ্যম সবগুলো কিন্তু প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। এই প্রতিষ্ঠানগুলোকে যেন সংস্কার করে পুনরায় যেন কাজ করতে পারে সঠিকভাবে, এবং দেশের মানুষের যে বিচারহীনতার যে সংস্কৃতি সেটি যেন দূর হয়। মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা পরিপূর্ণভাবে সরকার সেই সুযোগ করে দিক। গাজীপুরের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। সুশৃঙ্খলভাবে আমাদের সন্তানরা যেন পড়তে পারে, বা আমাদের বন্ধুরা বা ভাইরা যারা আছে তাদের মান যেন উন্নয়ন করা যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবার প্রথম যে মৌলিক চাহিদাটা খাদ্য, তো এটাতে জানি নজর দেয়। নতুন সরকারের কাছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ গণমাধ্যমের স্বাধীনতা চান বরিশালের সাধারণ মানুষ। এই সরকারের কাছে দাবি থাকবে সাংবাদিকেরা যেন সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে। সুস্থভাবে, সুন্দরভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি, চলতে পারি, এই প্রত্যাশাই। পদে পদে দুর্নীতি বন্ধ, প্রকল্পের নামে অর্থ লোপাট, সরকারের প্রতিটি সেক্টরে স্বচ্ছ জবাবদিহিতা সহ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে পদক্ষেপ দেখতে চান রংপুরবাসী। সর্বোপরি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র চাই আমরা। দ্রব্যমূল্য থেকে শুরু করিয়া মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা সব কিছুর জন্য তার কাছে আমরা পাওয়ার আশা করি। ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের সন্তান, তার সঙ্গে রয়েছেন বৃহত্তর চট্টগ্রামের আরও কয়েকজন গুণী ও যোগ্য মানুষ। দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসীর প্রত্যাশা, এই নিরপেক্ষ মানুষগুলো চট্টগ্রামের জন্য সত্যিকার অর্থে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দেবেন। মানুষের নিরাপত্তা থাকে, বিচার বিভাগ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এগুলি আমরা আশা করি। নিত্য প্রয়োজনীয় দামটা কমুক, আমরা যাতে স্বস্তিতে থাকতে পারি, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয়। সব অন্ধকার কাটিয়ে নতুন সরকারের হাত ধরে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবছরের শেষের দিকে $400 মিলিয়ন ফান্ড দিচ্ছে এডিবি বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এমনকি বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া আগামী বছরের জানুয়ারিতেই হবে বাণিজ্য মেলা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বোর্ড মিটিং ছিল। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাজার ব্যবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে, জিনিসপত্রের দাম কমবে, চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে এবং কেউ যেন অতি মুনাফা অর্জন করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়, বাজার তো এমন নয় আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না, এটা কমবে, ডেফিনেটলি কমবে। এমনকি ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা ছিল 1 মাসে তা কমে এসেছে বলে দাবি করেন তিনি। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স, চলছে কাঠামো তৈরির কাজ। যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে। এখন লোকজনের তো অভাব, কনফিডেন্সের ঘাটতি হওয়ার কথা না। টাস্ক ফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে, আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে। এরপর জাইকা, এডিবি এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে পরপর বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, জাইকা এবং এডিবির কাছে তহবিল সহযোগিতা চাওয়া হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমনকি ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন ফান্ড দিচ্ছে এডিবি বলেও আশ্বস্ত করেন তিনি। প্রজেক্টগুলো আমরা আলাপ করেছি, যেগুলো কন্টিনিউ করছে সেটা ওরা কন্টিনিউ করবে। আর নতুন বেশ কথা বলেছি, একটা হলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাই না, জাপানের সাথে ওরা এক্সপার্ট ডিজাস্টার ম্যানেজমেন্টে ফ্লাড ইস্যু করে ওটা আলাপ করেছি। তারপরে আসলে আমাদের যে এডিবি তো আপনি জানেন মাল্টিল্যাটারাল বহুজাতিক একটা বিরাট বিষয়, ওদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি অনগোয়িং, আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, তাই না, অনেকগুলো বলতে হবে। এবং ওরাও কিছু প্রি-ফিজিবিলিটি করছে এবং ভবিষ্যতে কী করবে কিছুটা আমরা ইঙ্গিত দিয়েছি তাদেরকে। আঞ্চলিক বাণিজ্যে পরিধি বাড়াতে অস্ট্রেলিয়ার সাথে আলাপ হয়েছে বলেও জানান এ উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।